আর ক্রিটিসিজমের হলো তোমাদের মনে হয় 2টা টপিক নিছি তোমাদের, আর বাকি 2টা ওদের এখানে নিচ্ছে, আর একটা টপিক বাকি আছে, ওইটা নিয়ে ইউটিউবে ক্লাস পাবা। আর হলো ভিক্টোরিয়ান, তোমাদের এখানে 2টা টপিক নিছি, আরেকটা টপিকের ক্লাস এখানে ডাউনলোড করে দিছি, মানে তোমরা 3টা টপিক অলরেডি পেয়ে গেছো, আরেকটা টপিক পাবা। ওকে, তো এভাবেই করব। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের টপিক, আহ স্যামুয়েল জনসন ওনাকে দিয়ে। তো প্রথম প্রশ্নটাই বললো যে দ্য মোস্ট heterogeneous ideas are used by violence together. Who wrote this and why? ওকে, প্রশ্ন এখানে 2টা করছে। তো এখানে বলতেছে যে এই যে মানে তোমার হেটারোজেনিয়াস বলতে কি, বৈসাদৃশ্য মানে বিপরীত ধর্মী, যে জিনিসগুলোর মধ্যে কোনো মিল নাই, ওই জিনিসগুলোকে মনে হইতেছে যে তারা কি করতেছে, জোরপূর্বক ভাবে একসাথে জুড়ে দিচ্ছে, একসাথে বসিয়ে দিচ্ছে। এটা হলো মেটাফিজিক্যাল পয়েন্টসদের কথা বলতেছে। ওকে, তো মনে হচ্ছে তারা 2টা ভিন্ন ধর্মী, 2টা বিপরীত ধর্মী জিনিসকে তারা একসাথে জোরপূর্বক ভাবে জুড়ে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে। হু রুট দিস? এটা কে লিখছে অথবা কে বলছে? স্যামুয়েল জনসন। হোয়াই? টু জাস্টিফাই দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস, মেটাফিজিক্যাল কবিদেরকে বিচার করতে উনি এই কথাটা বলছে। সরি, জাস্টিফাই, জাস্টিফাই থেকে জাস্ট কথাটা দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে একটা প্রশ্নের উত্তর হয়েছে, আরেকটা প্রশ্নের উত্তর কিন্তু স্কিপ রয়ে গেছে। ওকে, তারপর হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ভলিউম অফ দ্য লাইভস অফ দ্য পোয়েটস? এটা হলো ডক্টর স্যামুয়েল জনসনের লেখা কবিদেরকে নিয়ে একটা কালেকশন অথবা একটা ভলিউম বলতে পারো। তো এই যে বইটা দ্য লাইভস অফ দ্য পোয়েটস, এইটার উদ্দেশ্যটা কি? উনি কোন উদ্দেশ্যে এই বইটা রচনা করেছেন? টু এক্সিবিট, টু এক্সিবিট জনসনস ক্রিটিক্যাল পাওয়ার্স এন্ড প্রেজুডাইসেস, মানে ওনার সমালোচনা করার ওনার যে ক্ষমতা এবং নিজস্ব পছন্দ অপছন্দ, প্রেজুডাইস তোমার পছন্দ অপছন্দ দুইটাই পড়ে। তো আহ অন্যদের বিরুদ্ধে বা অন্যদের প্রতি তার যে পছন্দ অপছন্দ কিংবা তার যে সমালোচনা করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা প্রদর্শন করতে কিংবা দেখাতে উনি দ্য লাইভস অফ দ্য পোয়েটস এই গ্রন্থ, এই ভলিউমটা, এই কালেকশনটা উনি লিখেছেন। কেন লিখেছেন? অন্যদের প্রতি ওনার যে প্রেজুডাইসেস, ভালো মন্দ 2টা দিকই, প্লাস অন্যদেরকে সমালোচনা করার ওনার যে একটা ক্ষমতা আছে, একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি গুলোকে প্রদর্শন করতে। 2 নাম্বার। তারপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ দি এপিক পোয়েম দ্যাট কাউলে অ্যাটেম্পটেড টু রাইট? তো কাউলে যে মহাকাব্যটি লেখার চেষ্টা করেছিলেন তার নাম কি ছিল? ডেভিডিস। ওকে, ডেভিডিস। হু ওয়াজ স্প্রেড, মানে ডক্টর স্প্রেড সে কে ছিলেন? ডক্টর থমাস স্প্রেড। প্রতিটা ব্যক্তিবর্গের যে নাম, এটা পুরোটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, অনেক সময় আসতে পারে, যেমন এখানে ডক্টর স্প্রেটের কথাটাই মনে করো আসলো, যে হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ স্প্রেট? ডক্টর থমাস স্প্রেট ওয়াজ অ্যান ইংলিশ থিওলজিয়ান, রাইটার অ্যান্ড ফিজিশিয়ান। তো উনি ছিলেন একজন ইংরেজ ধর্মতত্ত্ববিদ, লেখক এবং চিকিৎসক। অথবা তুমি এটাকে বলতে পারো হি ওয়াজ দ্য ফার্স্ট বায়োগ্রাফার অফ কাউলে। উনি হলো কাউলের প্রথম জীবনীকার, মানে কাউলেকে নিয়ে যে সর্বপ্রথম লিখছে উনি হলো ডক্টর স্প্রাট। আর মানে কাউলের জীবন সম্পর্কে তোমার যে বিভিন্ন তথ্য, এটা কিন্তু স্যামুয়েল জনসন ডক্টর স্প্রাটের থেকেই নিয়েছিল। এই ধাঁচের একটা প্রশ্ন লাস্ট ইয়ার আসছিল। তারপর হাউ ডিড ডক্টর স্প্রাট রিপ্রেজেন্ট কাউলে? ডক্টর স্প্রাট কাউলেকে কিভাবে তুলে ধরেছেন কিংবা উপস্থাপন করেছেন? ওকে, কিভাবে তুলে ধরেছেন অথবা উপস্থাপন করেছেন? আব্রাহাম কাউলে ওয়াজ represented by Spratt as the most amiable of mankind. তো আব্রাহাম কাউলেকে হলো স্প্রাট মানব জাতির মধ্যে সবচেয়ে অমায়িক, প্রিয় একজন ব্যক্তি, মানে ফ্রেন্ডলি, বন্ধু সুলভ একজন ব্যক্তি হিসাবে উনি তাকে উপস্থাপন করেছেন। ওকে, তারপর 6 নাম্বার।
What do we find in the lives of the poets? তো এই যে বইটা, এই বইয়ের মধ্যে আমরা কি পাই? দ্য লাইভস অফ দ্য পোয়েটস, এই বইয়ের মধ্যে আমরা কি পেয়েছি? দ্য সিক্রেট মুভমেন্ট অফ আ থট দ্যাট ইজ শিফটিং টুয়ার্ডস দ্য ফিউচার। তো চিন্তা করার একটা গোপন কি গোপন একটা আন্দোলন বা গোপন একটা বিষয়, যেটা কিনা আমাদেরকে ভবিষ্যতের দিকে দাবিত করছে। হোয়াট পিন্ডারিক ওর্স ডিড কাউলে প্যারাফ্রেস? তো কাউলে পিন্ডারিকের কোন ওট গুলো প্যারাফ্রেস করেছিল, মানে অনুবাদ করেছিল? অলিম্পিক ওট অ্যান্ড নেমিয়ান ওট। অলিম্পিক ওট এবং নেমিয়ান ওট নামে যে ওট গুলো ছিল, এগুলোকে উনি কি করেছিল? প্যারাফ্রেস করছে, মানে তোমার বলতে পারো অনুবাদ করেছে কিংবা ট্রান্সলেট করেছে। হোয়াট টাইপ অফ ম্যান ওয়ার দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল কবিরা কেমন ধরনের ব্যক্তি ছিলেন? ওকে, মানে তাদের লেখা কিরকম, সরি লেখা না, তারা কিরকম ছিলেন তাদের কথা বলতেছে। The metaphysical poets were men of learning, men of wit and conceit. মেটাফিজিক্যাল কবিরা ছিলেন অত্যন্ত পণ্ডিত, বুদ্ধিদীপ্ত এবং সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ। এখানে উইট বলতে বা কনসিট বলতে তুলনা না, এখানে কনসিট এবং উইট শব্দটা তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞানটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর হাউ হ্যাজ জনসন ডেসক্রাইব ট্রুথ অ্যান্ড রিজন? জনসন কিভাবে সত্য এবং যুক্তিটাকে বর্ণনা করেছেন? অ্যাকর্ডিং টু জনসন, জনসনের মতে ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ, সত্য সবসময় সত্য, অ্যান্ড রিজন ইজ অলওয়েজ রিজন, যুক্তি সবসময় যুক্তি। দে হ্যাভ অ্যান ইন দে হ্যাভ অ্যান ইন্ট্রিনসিক অ্যান্ড আনঅল্টারেবল ভ্যালু, তাদের মধ্যে একটা সহজাত বা জন্মগত এবং অপরিবর্তনীয় একটা মূল্য আছে, মানে এগুলোকে পরিবর্তন কখনো করা যাবে না। এটার মধ্যে নিজস্ব একটা মূল্যায়ন বা মূল্যবোধ আছে। কিসের মধ্যে? সত্যের মধ্যে এবং যুক্তির মধ্যে। ওকে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যটাকে কখনো রিপ্লেস করা যাবে না। হোয়াট আর দ্য ইসেনশিয়াল ফিচার্স অফ কাউলেস পোয়েট্রি? কাউলের কবিতার বৈশিষ্ট্যগুলো কি কি? He had his own wit, curiosity, and elegance, which took different forms at different times. Sorry, এখানে farms হবে না, forms হবে কথাটা। ওকে, forms হবে। তো তার নিজস্ব বুদ্ধি, কৌতূহল এবং যে মার্জিত ভঙ্গি ছিল, এই ভঙ্গিটা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ, মানে তার লেখার মধ্যে বিভিন্ন রূপ দেখা দিয়েছে। ওকে, বোঝাতে পারছি প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 10টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? প্রথম 10টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার কিনা? লাস্ট নাম্বার প্রশ্নের মধ্যে বলছে তার নিজস্ব বুদ্ধি ছিল, কৌতূহল ছিল এবং মার্জিত ভঙ্গি ছিল, যেটা কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত। ওকে, তারপর 11 নাম্বার, হোয়াট ডাজ কাউলে থিঙ্ক অফ দ্য পিন্ডারিক স্টাইল? তো পিন্ডারিক স্টাইলটা নিয়ে কাউলের ধারণা কি ছিল, বা উনি কি চিন্তা করতেন, উনার মতামতটা কি ছিল? বা সেই প্রশ্ন করতে পারে, হোয়াট ডাজ কাউলে কনসিডার দ্য পিন্ডারিক ওটস? পিন্ডারিক ওটস সম্পর্কে কাউলে কি বলছে? হি থিংকস অফ দ্য পিন্ডারিক স্টাইল টু বি দ্য হাইয়েস্ট অ্যান্ড নোবেলেস্ট কাইন্ড অফ রাইটিং ইন ভার্স। ওকে, ভার্স বলতে কি? কবিতা। তো উনি মনে করতেন পিন্ডারিক যে স্টাইলটা, এই স্টাইলটা হলো পদ্য কিংবা কবিতা রচনার সবচেয়ে উচ্চ, সবচেয়ে মহৎ ধরন বা মহৎ কি প্রকার।
কি বলছি 11 নাম্বার? 11 নাম্বারে বলতেছে যে কাউলে মনে করতেন পিন্ডার, গ্রিক যে একজন কবি পিন্ডার, এই পিন্ডারের যে স্টাইলটা, এই স্টাইলটা হলো কবিতা লেখার ক্ষেত্রে সবচেয়ে উচ্চ, সবচেয়ে মহৎ একটা বৈশিষ্ট্য, সবচেয়ে মহৎ একটা স্টাইল। তারপর হোয়াট ইজ অ্যান ওড? ওড কি? অ্যান ওড ইজ অ্যান ইলাবোরেট লিরিক পোয়েম। তো ওড হলো একটা বিস্তারিত গীতি কবিতা। হোয়াট ইজ সনেট? সনেট কি? A sonnet is a lyric poem consisting of 14 iambic pentameter lines. সনেট হলো 14 লাইনের একটা গীতি কবিতা যা আয়াম্বিক পেন্টামিটারে ছন্দে লেখা হয়। হোয়াট ইজ কাউলেস লাভ? হোয়াট ইজ কাউলেস আইডিয়া অফ লাভ? ভালোবাসা সম্পর্কে কাউলের ধারণাটা কি? কাউলে sees love as a mix of passion, pain and folly, not just a source of happiness. তো কাউলে হলো ভালোবাসাটাকে কেবল সুখের উৎস হিসাবে দেখে নাই, বরং এটার মধ্যে আবেগ, যন্ত্রণা এবং বোকামি মিশ্রণ মিশ্রণ হিসাবে উনি এটাকে দেখেছেন। ওকে, তারপর হু আর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল কবি কারা? জন ডান, জর্জ হারবার্ট, রিচার্ড ক্রেশো, অ্যান্ড্রিউ মার্বেল, হেনরি বন। হেনরি বন, আব্রাহাম কাউলের কথাই কিন্তু বলা হয় নাই। ওকে, তো কাউলের কথাটাও দিয়ে দিতে পারো। আব্রাহাম কাউলে আর দ্য মোস্ট প্রমিনেন্ট মেটাফিজিক্যাল পোয়েটস। তো এই ব্যক্তিবর্গরা হলো প্রধান মেটাফিজিক্যাল কবি। তুমি চাইলে 2, 3 বা 4টা নাম দিয়ে সেক্টর দিয়ে পরবর্তীতে বলতে পারো আর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, অথবা আর দ্য বেস্ট নোন মেটাফিজিক্যাল পোয়েটস, অথবা দ্য মোস্ট প্রমিনেন্ট মেটাফিজিক্যাল পোয়েটস, যেটা তোমার ইচ্ছে হয় সেটাই দিবা। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস ডিড কাউলে রাইট? তো কাউলে কোন ধরনের ওড উনি লিখতেন? পিন্ডারিক ওডস। এখানে বানান দুইটাই কারেক্ট, এভাবে লিখতে পারো পিন্ডারিক, এভাবে লিখতে পারো পিন্ডারিক। হোম ডিড কাউলে ফলো ইন রাইটিং ওডস? তো ওড লিখতে গিয়ে কাউলে কাকে অনুসরণ করেছে? পিন্ডারকে। কাউলে ফলোড পিন্ডার অ্যান্ড হিজ স্টাইল ইন রাইটিং ওডস। ওড লিখতে গিয়ে সে হলো পিন্ডার এবং তার লেখার স্টাইলটাকে অনুসরণ করেছে উনি। প্রথম সত্রটা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। প্রথম সত্রটা। প্রথম সত্রটা সকলের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, এখানে যে মান্না কথাটা, এটা কিন্তু আমরা প্যারাডাইস লস্ট এর মধ্যে পড়ছি। ওকে, ওইখানে এটা কিন্তু একটা খাবারের, একটা ডিভাইন ফুড, তাই তো? তো এখানে হলো 18 নাম্বার প্রশ্নের মধ্যে কাউলে সে একজন লাভারকে এই ডিভাইন ফুডের সাথে তুলনা করতেছে। কিভাবে তুলনা করছে দেখি। আচ্ছা, আমি তোমাদের ফোনে তোমাদের ক্লাস হারাই ফেলছি, নেটের মনে হয় প্রবলেম হচ্ছে ফোনের ভিতরে। আহ দেখে নেই, ফোনের ভিতরে নেটের প্রবলেম হচ্ছে, যাই হোক দেখো। কাউলে ইউজেস মান্না অ্যাজ আ মেটাফর। মেটাফর বলতে হলো এখানে তুলনা কিংবা রূপক। তো কাউলে হলো মান্না কিংবা স্বর্গীয় যে খাদ্য, ওই খাদ্যটাকে, ওই খাবারটাকে একটা তুলনা হিসাবে উনি ব্যবহার করেছেন। টু সাজেস্ট দ্যাট, বোঝাতে যে কিংবা নির্দেশ করতে যে, লাইক দ্য ফুড ফ্রম হেভেন, তো এই যে খাবারটা, স্বর্গের যে খাবার, এই খাবারটার মতোই লাভ or the experience of being in love is rare, divine.
মানে ভালোবাসার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাও কি খুবই দুর্লভ। ওকে, খুবই দুর্লভ, স্বর্গীয়, and can be both নারিশিং অ্যান্ড ট্রান্সিটরি, যেটা কিনা তোমার পুষ্টিকরও হতে পারে আবার ক্ষণস্থায়ী হতে পারে। তো এখানে বিষয়টা বুঝো, 18 নম্বর প্রশ্নের সাম আপটা যদি আমি বলি, এখানে হলো কাউলে লাভার, একজন লাভারকে সে হলো মান্না যে তোমার ডিভাইন ফুড, ওই ফুডের সাথে তুলনা করতেছে। তো এই ফুডটা তো সবাই খেতে পারে না, এটা তো রেয়ার একটা ফুড, এটা দুর্লভ একটা বিরল একটা ফুড, এবং এটা হলো স্বর্গীয়, এবং এই ফুডটা কি সবার জন্য কি অ্যাভেলেবল, তার মানে এই ফুডটা কি ক্ষণস্থায়ী। তো এই সকল বিষয়টা বোঝানোর জন্যই উনি একজন লাভারকে মান্না বা ডিভাইন যে ফুড, ওই ফুডের সাথে তুলনা করতেছে। উনি বলতেছে, এখানে লাইনটা বড়, তো তোমরা ছোট করতে পারো এভাবে যে, তাহলে ইউজেস মান্না অ্যাজ আ মেটাফর টু সাজেস্ট, এই যে টু সাজেস্ট থেকেও তুমি উত্তর করতে পারো, টু সাজেস্ট দ্যাট লাইক দ্য ফুড ফ্রম হেভেন, এই যে হেভেনের এই খাবারটার মতোই, লাভ অর দ্য এক্সপিরিয়েন্স অফ বিং ইন লাভ, ভালোবাসা অথবা প্রেমের যে অভিজ্ঞতা, এটা ইজ রেয়ার, এটা হলো বিরল কিংবা দুর্লভ, ডিভাইন স্বর্গীয়, অ্যান্ড ক্যান বি বোথ নারিশিং অ্যান্ড ট্রান্সিটরি, যেটা কিনা তোমার পুষ্টিকরও প্লাস, পুষ্টিকর বলতে হলো হেলদি, স্বাস্থ্যবান বা ভালো। ওকে, অ্যান্ড ট্রান্সিটরি এবং ক্ষণস্থায়ী হতে পারে। ওকে, টু থেকে শুরু করে বাকি সম্পূর্ণটা দিতে পারো। হোয়াট টাইপ অফ কম্পোজিশন ইজ দ্য লাইফ অফ কাউলে, তো দ্য লাইফ অফ কাউলে এটা কোন ধরনের লেখা, ক্রিটিক্যাল, বায়োগ্রাফিক্যাল কম্পোজিশন। তো এটা হলো, দ্য লাইফ অফ কাউলে ইজ আ বায়োগ্রাফিক্যাল কম্পোজিশন রিটেন বাই স্যামুয়েল জনসন। তো এটা হলো স্যামুয়েল জনসন লিখিত বা রচিত একটা জীবনীমূলক রচনা, অথবা তুমি এটাকে ক্রিটিক্যাল রাইটিংও দিতে পারো, কারণ এখানে তো উনি আব্রাহাম কাউলের জীবনীটা নিয়ে সমালোচনাই করেছে, মন্তব্য প্রদান করে নাই, তো এটাকে ক্রিটিক্যাল ওয়ার্কও বলা যেতে পারে। হোয়াট ডু মেটাফিজিক্যাল কনসেপ্টস ডু, or what are the effects of metaphysical concepts, মেটাফিজিক্যাল কনসেপ্ট কি করে কিংবা এর প্রভাবটা কি, মানে এটা কি করে, কাদের সাথে করে, পাঠকদের সাথে করে, কাদের উপরে প্রভাব ফেলবে, পাঠকদের উপরে, রিডারদের উপরে প্রভাব ফেলবে। ওকে, মেটাফিজিক্যাল পোয়েটস স্টার্টল অ্যান্ড সারপ্রাইজ দ্য রিডার্স, তো মেটাফিজিক্যাল কনসেপ্ট হলো পাঠকদেরকে চমকে দেয় এবং তাদেরকে অবাক করে দেয়। Who is the father of criticism mentioned in the life of Cowley? তো দ্য লাইফ অফ কাউলের মধ্যে কাকে সমালোচনার জনক বলা হয়েছে? অ্যারিস্টটলকে। হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ লাভস রিডল, এই যে লাভস রিডল, এটা কি কোন ধরনের কাজ, মানে এটার ক্যাটাগরিটা কি, এটার জনারটা কি? আ পেস্টোরাল কমেডি, এটা হলো একটা পেস্টোরাল কমেডি। হু ওয়াজ দ্য ফেমাস বায়োগ্রাফার অফ স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসনের বিখ্যাত জীবনীকার কে ছিলেন, মানে স্যামুয়েল জনসনকে নিয়ে লিখছে জেমস বসওয়েল। বিষয়টা খেয়াল করবা, জেমস বসওয়েল হইছে স্যামুয়েল জনসনের বায়োগ্রাফার, আর ডক্টর স্প্রাইট হইছে আব্রাহাম কাউলের বায়োগ্রাফার, বিষয়টা আলাদা। তারপর, হু ফার্স্ট কয়েন্ড দ্য ফ্রেজ মেটাফিজিক্যাল পোয়েটস, মেটাফিজিক্যাল পোয়েটস এই শব্দটা কে সর্বপ্রথম কি করেছে, ব্যবহার করেছিল বা প্রবর্তন করেছিল? ডক্টর স্যামুয়েল জনসন। আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েটস তো বুঝলাম, মেটাফিজিক্স এই শব্দটা কে সর্বপ্রথম ব্যবহার করেছে বলো? মেটাফিজিক্স এই শব্দটা কে সর্বপ্রথম ব্যবহার করেছিল? মেটাফিজিক্স এই শব্দটা কে সর্বপ্রথম ব্যবহার করেছিল, এটা আমরা 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রিতে পড়ছিলাম। মনে নাই, কে ফেলছো? জন ড্রাইডেন। জন ড্রাইডেন।
ওকে, জন রাইডেন হলো সর্বপ্রথম মেটাফিজিক্স, ওকে, এই শব্দটা উনি ব্যবহার করেছিলেন, মেটাফিজিক্স। ওকে, তারপর হলো হোয়াট ইজ ড্যাভিডিস, ড্যাভিডিস কি? অ্যান এপিক পোয়েম রিটেন বাই কাউলে। তো কাউলে রচিত বা কাউলি, কাউলে, কাউলি যেটাই বলো, কাউলে রচিত একটা মহাকাব্য। হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ কাউলেস দ্য গার্ডিয়ান? তো কাউলে যে গার্ডিয়ান রচনা করেছে, এটা কি ধরনের রচনা? এটা মানে এটার জনরটা কি? কমেডি, আ কমেডি। তুমি সিম্পলি এমন ভাবে লিখছো, আ কমেডি লিখছো, কিন্তু উত্তরটা সুন্দরভাবে ওইভাবে সাজিয়ে লিখতে পারো যে কাউলেস দ্য গার্ডিয়ান ইজ আ কমেডি। ওইভাবে লিখতে পারো, ওইভাবে সুন্দর হয় বেশি। হোয়াট ওয়াজ আব্রাহাম কাউলেস ফাদার? আব্রাহাম কাউলের বাবা কি ছিলেন বা কি করতেন? ওনার পেশাটা কি ছিল? ওকে, ওনার পেশাটা কি ছিল? আগ্রসার, একজন মুদি ব্যবসায়ী। হোয়াট ইজ সেন্সরশিপ? সেন্সরশিপ এটা আবার কি? এটা কি? তো বলতেছে ইট ইজ দ্য অ্যাক্ট অফ examining or judging any kind of books or letters meant to be published. ওকে, তো এখানে বলতেছে এটা হলো প্রকাশের জন্য, মানে একটা বই প্রকাশ করা হবে, তো ওই বইটার বা কোনো একটা পত্র, বইও হতে পারে পত্র হতে পারে, মানে চিঠিমিটি এইরকমও হতে পারে। তো ওই পত্র কিংবা বইটা প্রকাশ করার জন্য এটা যে জাজিং করে, মানে বিচার করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই পরীক্ষা নিরীক্ষার বিষয়টাকে সেন্সরশিপ বলা হয়। একটা জিনিস প্রকাশ করা হবে, তো এটার আগে অবশ্যই কি এটাকে এক্সামাইন করতে হবে, এটাকে জাজ করতে হবে। তো এই যে জাজিং এন্ড এক্সামাইনিং এর প্রসেসটা, এই প্রসেসটাকে সেন্সরশিপ বলা হচ্ছে। প্রথম 28টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 28 সকলের কাছে ক্লিয়ার কিনা? এটার প্রশ্ন আছে কতটা? 37টা। তো সিম্পলি বা এক কথায় সেন্সরশিপ বলতে হলো মানে তুমি একটা বিষয় প্রকাশ করতে যাবা, তো প্রকাশের আগে যে তুমি এটাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন পর্যবেক্ষণ, বিভিন্ন বিচার করবা, এখানে কোনো ভুল কিছু আছে কিনা, ভুল ভ্রান্তি আছে কিনা, এটার কভারটা ঠিক হয়েছে কিনা, এই সকল কিছুর যে কার্যকলাপ কিংবা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে সেন্সরশিপ বলা হয়। তারপর 29, হোয়াট ইজ মিন্ড বাই দ্য ফ্রিডম অফ দ্য প্রেস? প্রেস মানে সংবাদপত্র বা মিডিয়া, এক কথা বলতে পারো। এটার স্বাধীনতা বলতে কি বোঝায়? দ্য ফ্রিডম অফ দ্য প্রেস ইজ দ্য রাইট অফ নিউজ পেপার্স, ম্যাগাজিন ইসেট্রা টু রিপোর্ট দ্য নিউজ উইদাউট বিং কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। তো তোমার যে সংবাদপত্রের সংবাদপত্রের স্বাধীনতা বলতে বোঝায় যখন কোনো সংবাদপত্র অথবা ম্যাগাজিন সরকারের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই কোনো সংবাদ উপস্থাপন করা যায়, সংবাদ কি করা যায়, পরিবেশন করা যায়। এই পরিবেশন করার যে একটা ক্ষমতা, সরি, যে একটা অধিকার, এই অধিকারটাকে ফ্রিডম অফ দ্য প্রেস বলা হয়।